বন্ধুরা, কিছু কিছু মানুষ আছে যাদের মনে সব সময় নোংরা চিন্তা বা কাম বাসনা জাগে। আজকের ভিডিওতে আমরা একটি গল্পের মাধ্যমে আপনাদের বলবো নোংরা চিন্তা বা অতিরিক্ত কাম বাসনা বন্ধ করতে বজরঙ্গবলী হনুমানজি কি বলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার মহর্ষি নারদ ইন্দ্রলোকে গেলে তিনি দেখলেন ইন্দ্রদেব রম্ভা উর্বশী ও মানিকার সাথে ভোগ বিলাসে মগ্ন ছিলেন। মহর্ষি নারদ যখন ইন্দ্রলোকে যান তখন ইন্দ্রদেব তার সাথে দেখা করতেও আসেননি, যার কারণে তিনি খুব দুঃখ পেলেন। তখন তার মনে একটা প্রশ্ন জাগে যে মানুষ কেন কাম বাসনার মধ্যে মগ্ন থাকে। তারপর তিনি ভাবতে লাগলেন, এমন কে আছে যে এখনও এই বিষয়টা উপভোগ করেননি। এই প্রশ্নের উত্তর একমাত্র তিনি দিতে পারবেন। তখন মহর্ষি নারদের মনে পড়ে মহাদেব অবতার হনুমানজির কথা। দেবর্ষি নারদ আর কোনো দেরি না করে ইন্দ্রলোক ত্যাগ করে হনুমানজির কাছে পৌঁছান। তখন হনুমানজি তপস্যায় মগ্ন ছিলেন। নারদ মুনি সেখানে পৌঁছানোর সাথে সাথেই হনুমানজি চোখ খুললেন এবং দেবর্ষি নারদকে বললেন, আজ আপনি আমার কাছে কি মনে করে? কারোর সাথে কোনো আপত্তিকর কিছু ঘটেছে? কেউ সমস্যায় পড়েছে? তখন দেবর্ষি নারদ বললেন, হে সংকটমোচন হনুমান, এমন কিছুই ঘটেনি। আমি শুধু আপনার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। তখন হনুমানজি বললেন, বলুন আপনার সেই প্রশ্ন কি? তখন দেবর্ষি নারদ বললেন, হে সংকটমোচন হনুমান, আপনি আজ পর্যন্ত কোনো নারীকেও স্পর্শ করেননি, কিন্তু ইন্দ্রলোকে পৌঁছে ইন্দ্রদেবকে পেলাম না, কারণ তিনি রম্ভা মানিকা ও উর্বশী লালসায় মগ্ন ছিলেন। তখন আমার মনে এই প্রশ্ন জাগে যে মানুষের মনে কেন এই লালসার চিন্তা জাগে এবং কিভাবে এটি বন্ধ করা যেতে পারে। তখন মহাবলী হনুমানজি বললেন, হে দেবর্ষি নারদ, এটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে, আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে একটি গল্প বলবো। আপনি সেই গল্পে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তখন দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে, আমি শেষ পর্যন্ত পূর্ণ হৃদয় ও নিষ্ঠা সহকারে সেই গল্প শুনব এবং সমগ্র বৈঠক জগতে তা বিশ্লেষণ করব। তারপর হনুমানজি গল্প বলতে শুরু করেন। এক সময় এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা থাকতেন। সমস্ত শিষ্যরা প্রতিদিন ভিক্ষা করার জন্য আশ্রমের বাইরে বিভিন্ন গ্রামে যেত। সেই শিষ্যদের মধ্যে এক যুবক শিষ্যা দেওরানী নামের একটি গ্রামে ভিক্ষা করতে যেতেন। সেই গ্রামে যাবার পথে একটি নদী ছিল। একদিন সে দেখতে পেল গাছের আড়ালে লুকিয়ে আছে এক যুবক। তিনি সেই যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, এই গাছের আড়ালে লুকিয়ে কি দেখছেন? তখন সেই গাছের কাছে লুকিয়ে থাকা যুবকটি বলল, আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ না? তখন শিষ্যা নদীর দিকে তাকিয়ে দেখলেন সেখানে কিছু মেয়ে স্নান করছে আর কলসে জল ভরছে। তখন শিষ্যা যুবককে বলল, আরে ভাই, ওখানে তো মেয়েরা জলে স্নান করছে, এর মধ্যে লুকানোর কি আছে? যুবকটি শিষ্যার দিকে তাকিয়ে বলে, বোকা, তুমি কি দেখতে পাচ্ছ না ওই মহিলারা কিভাবে নদী থেকে জল তুলছে? ওদের নরম শরীরের দিকে তাকাও, ওদের পাতলা কোমরের দিকে তাকাও, যেন সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। শিষ্যা আবার নদীর দিকে তাকালেন, কিন্তু এবার সেদিকে তাকিয়েই রইলেন। এখনো পর্যন্ত তিনি ছিলেন একেবারে নির্ভীক, তার কোনো ভয় ছিল না। কিন্তু এখন সে গোপনে লুকিয়ে লুকিয়ে সে মেয়েদের দেখতে শুরু করে। অতঃপর হঠাৎ করে নিজের বিবেক কেঁপে উঠল ভিতর থেকে এবং তিনি বলেন, এই আমরা কি করছি? আমরা যা করছি তা ঠিক নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে দ্রুত ওখান থেকে চলে গেল। তিনি আশ্রমে পৌঁছে তার কাজ শুরু করেন, কিন্তু আজ সে যা দেখছে তা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। ওখানকার সব কিছুই আবার দেখার জন্য তার মন উদ্গ্রীব হয়ে উঠেছিল। কোনো কাজ করতে তার ভালো লাগছিল না। পরদিন সে খুব ভোরে ভিক্ষার জন্য রওনা দেয় আর সেই নদীর পাশে গাছে যায়। সেখানে ওই যুবক আগে থেকেই উপস্থিত ছিল আর শিষ্যাও তার সাথে গোপনে মেয়েদের দেখতে থাকে। এরপর থেকে সে প্রতিদিন এটি করতে শুরু করে।
ওই শিষ্যার কোনো কাজে আগ্রহ ছিল না। সে সব সময় কোনো না কোনো চিন্তায় মগ্ন থাকত। আশ্রমের কাজও সে ঠিকমতো করতে পারছিল না, ঠিকমতো ঘুমাতেও পারত না, ঠিকমতো খেতেও পারত না। তার মন অস্থির হয়ে উঠেছিল। তার মন বারবার সেই মেয়েদের সৌন্দর্য দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল। এমনকি যখন তার গুরু শিক্ষা দিতেন তখনও তার মন অনন্তরায় চিন্তায় নিমজ্জিত থাকত। যখন শিষ্যা নিত্যদিন এমন করতে থাকলো তখন গুরু টের পেয়েছিলেন। একদিন গুরু সেই শিষ্যকে ডেকে বললেন, আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব। আমরা দুজনে একসাথে ভিক্ষা করব। তখন শিষ্যা গুরুকে বললেন, গুরুদেব, আপনি চিন্তিত কেন? আমি ঠিকভাবে ভিক্ষা করতে পারি। তারপর গুরু শিষ্যাকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি একাই ভিক্ষা করতে যেও। গুরুজি এই কথা বলার সাথে সাথেই শিষ্যা ভিক্ষা চাইতে চলে গেলেন। তার চলে যাওয়ার পর গুরু আশ্রম ত্যাগ করেন এবং তিনি তার শিষ্যকে অনুসরণ করতে থাকেন। সে কোথায় যায়? কিছু দূর যাবার পর গুরু দেখলেন এক যুবক সহ তার শিষ্যা অপরাধীর মতো গাছের আড়ালে লুকিয়ে আছে আর লুকিয়ে লুকিয়ে কিছু দেখছে। গুরু তার শিষ্যকে অনুসরণ করে সে গাছের কাছে যায়। সেখানে গিয়ে দেখলেন তার শিষ্যা গাছের আড়ালে লুকিয়ে মেয়েদের দেখছে, যারা নদী থেকে জল ভর্তি করছিল। তখন গুরু বললেন, শিষ্যা, এসব কি দেখছো? গুরুর কথা শুনে শিষ্যা ভীতু ও বিভ্রান্ত হয়ে পড়লেন এবং সে ঘামতে থাকলো, যেন চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। তার অবস্থা খারাপ হয়ে যায়। সে কিছু বলতে পারছিল না, এমনকি তিনি তার গুরু চোখের দিকে তাকাতেও সক্ষম হননি। এরপর গুরু শিষ্যার দিকে তাকিয়ে বললেন, আমার শিষ্যরা নির্ভীক, তারা কিছুতেই ভয় পেতে পারে না, কিন্তু তুমি তো ভয়ে কাঁপছো। তখন শিষ্যা গুরুকে বললেন, গুরুজি, আমাকে ক্ষমা করুন, এটা আমার দোষ নয়। আমার সাথে থাকা এই যুবক আমাকে এত প্ররোচিত করেছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পর এই কাজ আর করব না। তখন গুরু শিষ্যাকে বললেন, কোনো সমস্যা নেই, তবে এটা মনে রাখবেন যে আমরা যেমন লোকের সাথে সঙ্গ রাখি সেই অনুযায়ী ফল পাই। তাই ভালো সঙ্গ রাখুন, যাতে আপনার ভালো চিন্তাগুলি প্রবেশ করে। তারপর গুরু ও শিষ্যা আশ্রমে ফিরে আসেন এবং আবার আশ্রমে কাজে মনোনিবেশ করেন। সে আগে যে পথ দিয়ে ভিক্ষা করতে যেত সেই পথ পরিত্যাগ করে অন্য পথে যেতে লাগলো। সে তার কাজ যত্ন সহকারে করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে তার ভিতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং সে অন্যদের উপর রাগ করতে থাকে আর অস্থির বোধ করতে থাকে। এক রাতে গুরু সেই শিষ্যার কাছে এসে বললেন, তুমি এখনো পর্যন্ত কতবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছ? এই কথা শুনে শিষ্যা তার গুরুর পায়ে পড়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে গুরুকে বললেন, গুরুদেব, আমি আমার প্রতিজ্ঞা বহুবার ভুলে গেছি। আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। আমি খুব আপ্রাণ চেষ্টা করি প্রতিশ্রুতি রক্ষা করার, কিন্তু ভুলে যাই। আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা দূর করার জন্য খুব চেষ্টা করি, কিন্তু আমি চাইলেও ওটা করতে পারছি না। তখন গুরু শিষ্যকে বললেন, ঠিক আছে, আমার সাথে চলো। এই বলে গুরু শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন এবং শিষ্যকে বললেন যে এখানে কিছু ড্রেন আছে, যেগুলির কারণে এই সব গাছপালা নদীর জল আসছে। তুমি কি পারবে ওই জলের প্রভাব থামাতে? তখন শিষ্যা উত্তর দিল, হ্যাঁ গুরুজি, আমি এই প্রভাব বন্ধ করতে পারি। তারপর শিষ্যা মাটি তুলে নালায় ঢালতে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর মাটির উপর দিয়ে জল বইতে শুরু করে। তখন গুরু শিষ্যকে বললেন, এ কি, জলের প্রভাব তো বন্ধ হয়নি। তারপর শিষ্য আরও কিছু মাটি ও পাথর তুলে সে ড্রেনে ফেলে দিল। এরপর কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে গেলেও আবার সেই পাথরের উপর দিয়ে জল প্রবাহিত হতে থাকে। তারপর গুরুজি বললেন, আরে, আবারও তো জল বয়ে গেল, তুমি বলেছিলে জলের প্রভাব বন্ধ করবে। তখন শিষ্যা বললেন, সমস্যা নেই গুরুদেব, আমি এই জল বন্ধ করে দেখাবো। সে আবার একটি ভারী পাথর এনে নালার উপর রাখল। জলের প্রভাব বন্ধ হয়ে গেল। আর শিষ্যা গুরুকে বললেন, দেখুন গুরুদেব, আমি আপনাকে বলেছিলাম যে আমি জল আসা বন্ধ করব, আমি বন্ধ করে দিলাম। তারপর গুরুজি হেসে বললেন, আচ্ছা,
ভালো করে দেখো জল আসা কি বন্ধ হয়ে গেছে। পিছনের ড্রেন দিয়ে এদিক ওদিক প্রবাহিত হচ্ছে। আর ভালো করে দেখো এই পাথরের উপর দিয়ে জল যেতে শুরু করলো বলে। তার কিছুক্ষণ পর সেই ঘটনাই ঘটল। তখন গুরুজি শিষ্যাকে বুঝিয়ে বললেন, তোমার সাথেও একই ঘটনা ঘটেছে। তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু প্রতিবার তোমার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। তুমি যতই মাটি এবং পাথর রাখো না কেন, জল অবশ্যই তার পথ তৈরি করবে। এই সব দেখে শিষ্যা গুরুকে বললেন, হে গুরুদেব, আপনার কাছে কি কোনো উপায় নেই যাতে আমি নোংরা চিন্তা বন্ধ করতে পারি এবং এই চিন্তা আমার মাথায় আসা বন্ধ হয়? তখন গুরুজি শিষ্যকে নদীর কাছে নিয়ে গেলেন, যেখান থেকে বাগানে জল আসছে। গুরু শিষ্যকে বললেন, এই নদী থেকে বাগানে জল যাচ্ছে। এই পথ বন্ধ করলে জল বাগান পর্যন্ত যেতে পারবে না। তখন শিষ্যা বললেন, আমি এখান থেকে জল যাওয়া বন্ধ করব। তারপর শিষ্যা খুব পরিশ্রম করে পাথর ও কাদা দিয়ে নদী থেকে জল যাওয়ার পথ বন্ধ করে দিল এবং গুরুজিকে বললেন, গুরুদেব, আমি জল বন্ধ করে দিয়েছি, এখন এই জল বাগানে যেতে পারবে না। তখন গুরু বললেন, বাগানে জল না গেলে গাছপালা জল পাবে কোথা থেকে? এই গাছগুলির তো জল প্রয়োজন। এইসব গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলি তো প্রতিদিন জলের প্রয়োজন হয়। জল না পেলে তারা শুকিয়ে যাবে এবং মারা যাবে। গুরুর কথা শুনে শিষ্য নদী থেকে জল প্রবাহের পথ খুলে দিলেন। তারপর গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন, এই নদীর সমস্ত জল বাগানের দিকে ঘুরিয়ে দিলে কি হবে? তখন শিষ্যা উত্তর দিলেন, সেখানকার সব গাছপালা ধ্বংস হয়ে যাবে, সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না। তখন গুরু মুচকি হেসে বললেন, আমি তোমাকে কি করিয়েছি তুমি কি কিছু বুঝতে পেরেছ? তুমি কি বুঝতে পেরেছ তোমাদের কোনো কিছু পুরোপুরি বন্ধ করা যাবে না? আমাদের সব সময় ভারসাম্য বজায় রাখতে হবে। কম জলে যেমন গাছপালা মারা যায়, তেমনি অতিরিক্ত জলেও গাছপালা নষ্ট হয়। তাই আমাদের জীবনের ভারসাম্য ঠিক রাখতে হবে। গুরুজি শিষ্যকে বললেন, আমি যদি বলি তুমি আমের কথা চিন্তা করো না, তাহলে তোমার মনে কিসের ছবি আগে আসবে? শিষ্য বলল, গুরুজি, প্রথম যে ছবিটা আমার মনে আসবে সেটা হলো আমের। তখন গুরু বললেন যে আমরা যখন জোর করে নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করি, তখন তারা আরও শক্তি নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করে। তাই আমাদের কখনোই নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করা উচিত নয়। তখন গুরু শিষ্যকে বুঝিয়ে বলেন, অনেক সময় এমন হয় যে যৌন অনুভূতি আমাদের মধ্যে থাকে না। খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমাদের নোংরা চিন্তা আসে। কিছু অশ্লীল লোকের সাথে থাকার কারণে তা আমাদের ভিতরে প্রাধান্য পায়। তখন শিষ্য বললেন, গুরুদেব, আপনি সত্য বলেছেন, আমি আমার পথ হারিয়ে ফেলেছিলাম। এরপর সেই রাতে শিষ্য খুব শান্তিতে ঘুমিয়েছিল। সকালে সে তার কাজ মন প্রাণ দিয়ে করে এবং তারপর সকালবেলা সেই পথে ভিক্ষা সংগ্রহ করতে গেল, যেখানে আজও সেই যুবক গাছের আড়ালে লুকিয়ে সেই মেয়েদের দেখছিল। তখন শিষ্যা দেখতে গেলেন, সেখানে মেয়েরা জল সংগ্রহ করছিল। শিষ্যা তাদের জল চাইলে তাদের একজন তাকে জল দিলেন এবং শিষ্যা তার পা স্পর্শ করলেন। তিনি শিষ্যাকে আশীর্বাদ করলেন যে তুমি ভালো থেকো। তাতে তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল এবং তার মুখেও হাসি ফুটে উঠল, যেন সেই শিষ্যা হারিয়ে যাওয়া কিছু ফিরে পেয়েছে। এরপর সে তার পথে ফিরে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে এলো গাছের আড়ালে লুকিয়ে থাকা সেই যুবকটি। তিনি শিষ্যের কাছে এসে বললেন, আরে ভাই, কি ব্যাপার? আজ তো তুমি খুব কাছ থেকেই দেখলে, তুমি আমার চেয়েও এগিয়ে গেছো। তখন শিষ্যা বললেন, তুমি যদি কাউকে পছন্দ করো তবে কতক্ষণ এই গাছের আড়ালে লুকিয়ে অনুসরণ করবে? তার চেয়ে তুমি তাকে বলে দাও, যদি সেও তোমাকে পছন্দ করে বিয়ে করে নাও। এইভাবেই সময় নষ্ট না করে জীবনে সফল হওয়ার চেষ্টা করো। তারপর যুবকটি প্রতিদিন সেই শিষ্যার সাথে দেখা করতে লাগলো এবং নদীতে যাওয়া ছেড়ে দিল আর নিজের জীবনে সফল হয়ে ওঠার লড়াই শুরু করে ওই যুবক। এইভাবে এক গুরুর কারণে
এক শিষ্যা ও এক যুবকের সামনে লালসা শেষ হয়ে গেল। এবার মহাবলী বজরঙ্গবলী বললেন, হে নারদ, এই নিশ্চয় সব বুঝতে পেরেছ। যৌন মিলন ও নোংরা চিন্তা এড়াতে পুরুষদের কি করা উচিত? তখন দেবর্ষি নারদ বললেন, হ্যাঁ পবন পুত্র হনুমানজি, আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি। বন্ধুরা, আপনারা সঙ্গ পরিবর্তন করুন, দেখবেন আপনার চিন্তা নিজ থেকেই পরিবর্তন হবে। নোংরা চিন্তা মাথায় এলে নিজেকে দোষী মনে করবেন না, শুধু এই খারাপ চিন্তা ভারসাম্য করার চেষ্টা করুন এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সত্য ভক্ত সহকারে কমেন্টে জয় জয় বজরঙ্গবলী অবশ্যই লিখুন, যাতে শ্রী হনুমানজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। ভালো থাকবেন।